Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। আর কিছুক্ষণ পর বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তার আগে দুবাইতে দর্শকদের প্রতিক্রিয়া শুনেছেন সহকর্মী রঞ্জন শান্ত। Good luck to Pakistan. Thank you. चलो आगे चलो। Yes, India has all the 9 liberal India or Pakistan? Pakistan in the bag. Good luck. It will be fine. So everything stays with cricket, nothing else. So we're just gonna play our best game and we're gonna win. ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটি কভার করতে দুবাইয়ে আছেন সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি চলে যেতে চাই তার কাছে। রঞ্জন, পাকিস্তান এবং ভারতের আজকে আরও একটি সুপার সানডের ম্যাচ, উন্মাদনা কেমন দেখছেন, দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সঞ্জনা, গত রোববার যে পরিমাণ দর্শকের উপচে পড়া ভিড় ছিল বাইরে মাঠে, এখন পর্যন্ত একটু কম দেখা গেছে। পূর্ণ হবে, গ্যালারি পরিপূর্ণ হয়ে যাবে হয়তো। যে প্রেসারটা ছিল ধরে যাওয়ার এখন কিছুটা কম হতো গতবারের তুলনায়, তবে দর্শকের কমতি একেবারেই নেই। টসের আপডেটটা নিশ্চয়ই পেয়েছি আমরা যে পাকিস্তান তারা টস হেরে ব্যাট করবে, অর্থাৎ ভারত ভুল না করে থাকলে টস জিতে পেয়েছে, তারা ম্যাচটা জয়ের দিকে ঝুঁকছে, কারণ এখানে চেজিং এ বরাবর তারা ভালো। সব মিলিয়ে আসলে দর্শকের, তবে প্রথম ম্যাচটা ইন্ডিয়া যখন ডমিনেট করে একেবারে একপেশে ভাবে জিতেছে, পাকিস্তানকে আউটপ্লেড করে দিয়েছে, তখন আসলে ধারে ভারে পাকিস্তান একটু পিছিয়েছে। ইভেন পাকিস্তানি সমর্থকদের মধ্যে কথা বলেও অতটা জোশ পাওয়া যায়নি। আগে ভারত পাকিস্তান লড়াই যেমনটা ছিল, যখন বাবর রেজওয়ানরা ছিল, বারবারই তাদেরকে মিস করার কথা বলা হচ্ছে, কারণ এর আগে যতবারই জিতেছে ওই বাবর রেজওয়ান কিংবা শাহিন শাহ আফ্রিদি তারা ভালো খেলেছেন। তো শাহিন আফ্রিদি থাকলেও বাবর রেজওয়ানকে পাচ্ছে না, এবং কোহলি কিংবা রোহিত তারা না থাকলেও এখনকার যে জেনারেশন ভারতের, সূর্য কুমার যাদবের নেতৃত্বে অভিষেক শর্মারা, শুভমান গিলরা, তারা ডমিনেট করছে। সঞ্জু স্যামসন খেলছেন এই দলটাতে, বলাতে কুলদীপ যাদব আছেন, প্রত্যেকে, বরুণ চক্রবর্তী ভালো করছেন। সুতরাং দলের যে লড়াই, দলের যে শক্তিমত্তা, সেই জায়গা থেকে ভারত একটু এই জায়গায় মাঠের সেই উত্তাপটা কম, তবে মাঠের বাইরে অনেক ইস্যু ছিল। এর আগে জানেন যে অলমোস্ট বয়কটের ঘোষণা দিতে বসেছিল এশিয়া কাপ পাকিস্তান, সেটার উপরে লাস্ট ম্যাচটাই কিন্তু তারা প্রেস কনফারেন্স করে, অর্থাৎ কাল যে প্রেস কনফারেন্স করার কথা ছিল এই ম্যাচকে সামনে রেখে সেটা তারা করেনি। ভারতীয় সংবাদ কর্মীরা অনেক কথা বলছে, গণমাধ্যমে অনেক কথা আসছে যে কেন শেষ মুহূর্তে তারা এইভাবে বাতিল করলো। আসলে তো সব মিলিয়ে আসলে একটা উত্তাপ তো আছে, মাঠে লড়াই করে সেই উত্তাপের জবাবটা দিতে চায় দুই দলই। তবে ভারত এখানে টস জিতে আরো একটু অ্যাডভান্টেজ পেয়ে গেছে। হোপফুলি সাইম আইয়ুবকে নিয়ে যে এক্সপেকটেশন রয়েছে, পাকিস্তানি সমর্থকদের সাথে কথা বলে জানলাম তারা চায় তিনি ভালো খেলুক, তিনি একটা তাদের ভরসার জায়গা। তো সব মিলিয়ে যদি পাকিস্তান কামব্যাক করতে পারে, মাঠের লড়াই জমিয়ে জয় পেতে পারে, তাহলে হয়তো পরবর্তীতে আবারও সামনে দেখা যদি হয় তাদের, তাহলে সেটা হবে একটা অন্যরকম ম্যাচ। তো আপাতত মাঠের বাইরে উত্তাপ কিছুটা কম লাগছে, খেলা শুরু হলে নিঃসন্দেহে ভারত পাকিস্তানের সেই পুরনো উত্তাপ ফিরে পেতে পারে। রঞ্জন, ভারত পাকিস্তান ম্যাচে বাংলাদেশি কোনো সমর্থকের দেখা কি আপনি পেয়েছেন, এবং যদি দেখা পেয়ে থাকেন তাদের মন্তব্য কি আসলে বাংলাদেশকে নিয়ে, কারণ সুপার ফোরের প্রথম ম্যাচেই তারা দুর্দান্ত এক জয় পেয়েছে? বাংলাদেশি সমর্থক ঘুরে ফিরে ক্রিকেট যেখানে সেখানে এসে পৌঁছে যায়, অনেকে এই ম্যাচটা উপভোগ করতে আসছেন, তবে খুব বেশি তাদের সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি, দুই একজন ছাড়া। তারা আশাবাদী বাংলাদেশের জয় ভিন্ন কিছুই ভাবছে না, সামনে ভারত হোক কিংবা পাকিস্তান, যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং এরকম একটা টাফ ম্যাচ জয়লাভ করেছে, এখন যে কোনো দলকে হারানোর আছে। আজকে টিম হোটেলে যখন কথাবার্তা হচ্ছিল টিমের মাইন্ডসেট, এখন যদি বলি যে দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন একটা কথা বলছিলেন যে আগের মতো এই যে বাংলাদেশ বলে কয়ে খেলতে নামা, যে হ্যাঁ ওদেরকে হারাবো, আমরা এটা করব সেটা করবো, এই ব্যাপারগুলোতে বাংলাদেশ একটু পিছিয়ে এসেছে। তারা ম্যাচে ফোকাস করছে, অ্যাটিটিউড ক্রিকেট খেলার চেষ্টা করছে এবং মাঠেই প্রমাণটা দেখার চেষ্টা করছে। তো বাংলাদেশের ফ্যান্স থেকে শুরু করে বাংলাদেশ দল ওভারঅল ম্যাচিউর একটা কাজ করছে। তো হোপফুলি ভালো করবে। সুধীর যে ভারতীয় আইকন ফ্যান, তার সঙ্গে কথা হয়েছিল এটা নিয়ে যে বাংলাদেশের সঙ্গে তো তোমাদের ম্যাচ রয়েছে, তোমরা কি ভাবছো? স্বাভাবিকভাবেই সে বলেছে ভারত জিতবে, তবে বাংলাদেশও বন্ধু দেশ, সাপোর্টারদের খুব ভালো লাগে তার, সেই জায়গা থেকে শুভকামনা জানিয়েছেন তিনি বাংলাদেশের জন্য। রঞ্জন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।
বিসিবি নির্বাচন হবে 6 অক্টোবর। রোববার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 22 সেপ্টেম্বর দেয়া হবে খসড়া ভোটার তালিকা। এরপর 23 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত আপত্তি গ্রহণ। 24 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত শুনানি হবে আপত্তির ওপর। এরপর 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 26 তারিখ মনোনয়নপত্র বিতরণ ও 28 সেপ্টেম্বর দাখিল করা হবে মনোনয়নপত্র। 29 সেপ্টেম্বর যাচাই বাছাই ও বৈধ প্রার্থী তালিকা শেষে 30 সেপ্টেম্বর হবে আপিল ও শুনানি। এরপর 1 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি। 6 অক্টোবর বিতরণ করা হবে পোস্টাল ও ব্যালট বিতরণ ও অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন এবং ফলাফল প্রদান। ওই দিন রাতেই নির্বাচিত হবেন নতুন সভাপতি ও সহসভাপতি। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনেছে ক্রিকেট সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের একটি পক্ষ। তাদের দাবি, গঠনতন্ত্র না মেনেই জেলা ও বিভাগীয় কাউন্সিলর ঠিক করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী পরিবেশ তৈরি করতে না পারলে নির্বাচক বর্জনের ডাক দিয়েছে তারা। এদিকে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ, যুব ক্রীড়া মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন প্রকার পত্র প্রেরণের মাধ্যমে বিসিবি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বা তাদের পছন্দ মতো কমিটি গঠন করার চেষ্টা করছেন, যা একেবারে আইসিসির নির্দেশনার পরিপন্থী। সময় যত ঘনিয়ে আসছে ততই যেন ঘোলাটে হচ্ছে বিসিবি নির্বাচনী পরিস্থিতি। এক পক্ষের অভিযোগ, সরকারি হস্তক্ষেপে নষ্ট হচ্ছে পরিবেশ। এমনকি প্রভাব বিস্তারের অভিযোগের লম্বা তালিকায় আছে মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, এমনকি বর্তমান বিসিবি সভাপতিও। যে প্রক্রিয়ায় জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কাউন্সিলর মনোনয়ন করা হচ্ছে তাতে ইলেকশন নয় সিলেকশন বলে মনে হচ্ছে। আর এসব দাবি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তুলে ধরলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। তো এই সব কিছু দেখে চিন্তা করলাম যে একটা সময় যেটা অ্যাকচুয়ালি সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে গেছে। যাকে ইচ্ছা অ্যাডহক কমিটি থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধারণা না থাকার পরও পুনরায় বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা আমিনুল ইসলাম বুলবুলের। সম্প্রতি তার করা এমন বক্তব্যে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি, দাবি তামিমের। উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না। তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন। বিসিবি নিজেও জানেন, যিনি বিসিবির প্রেসিডেন্ট উনি আইসিসিতে চাকরি করতেন, ওনার চেয়ে ভালো তো এই জিনিসটা কারো জানার কথা না। আর ইন্টারফারেন্স হচ্ছে কি হচ্ছে না, আমার মনে হয় এখানে যারাই বসে আছেন সবাই কিন্তু কম বেশি জানেন। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আসতে চায় না সংবাদ সম্মেলন করা সংগঠকেরা। দ্রুত সমাধানের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তাদের। এবং বাংলাদেশের মানুষের সাথে নিরপেক্ষতার সাথে আমরা একটা সুন্দর একটা বিসিবি নির্বাচন দেখি, এবং বিসিবিকে আমরা গত 15 বছর দেখেছি কিন্তু একটা দল কুকিগত করেছে, কিন্তু সেই বিসিবি আমরা দেখতে চাই না। এই যে এখন যে একটা সমস্যা, এটা জাতীয় সমস্যা, এবং এই সমস্যাটা আপনাদের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে চাচ্ছি। সরকারের বিভিন্ন বিভাগ প্লাস বিসিবি তাদের নিরপেক্ষতা কিন্তু হারিয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু সংবাদ চলবে। আমরা আশা করব তারা নিরপেক্ষ অবস্থানে ফিরে আসবে। সমাধান না এলে বিসিবি ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলরশিপ নেয়া ইশরাক হোসেন। প্রয়োজন বোধে আমরা প্রথমে আইনি পদক্ষেপ নিব, এটা আমাদের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ যদি তাতেও কাজ না হয় এবং তারা যেভাবে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছে, বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক, আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয়, এটা আপনারাও সকলে বুঝেন। তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরও কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা, এটা আমি বলতে চাই। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সকল প্রক্রিয়া শেষ করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 6 অক্টোবর। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দুর্দান্ত এক জয়ে সুপার 4 শুরুর পরদিন টিম হোটেলে চনমনে টাইগাররা। লঙ্কা জয়ের পর দেশ থেকে অনেকেই ফোন করে জানিয়েছেন শুভেচ্ছা। বুধবারের ভারত ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করবে লিটন দাসের দল। অতীত ইতিহাস বলছে এশিয়া কাপে যতবারই লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ ততবারই খেলেছে ফাইনাল। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত।
দুবাইয়ে দারুণ সময় পার করছে বাংলাদেশ দল, বিশেষ করে লঙ্কানদের হারানোর পর আর হারানোর কিছু নেই। এখন শুধু সামনের দিকে চোখ ভারত আর পাকিস্তানে। বাংলাদেশ দল ম্যাচের পরদিন অনুশীলন করেনি, খুব ফুরফুরে মেজাজে হোটেল হিলটনে তারা কাটিয়েছে এবং সোহান তিনি প্রবাসী বাংলাদেশের সঙ্গে ছবি তুলেছেন, কথা বলেছেন। দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন তার সঙ্গে কথা বলেছি আমরা এবং বেশ চনমনে একটা ভাব, নির্ভার ভাব। এবং বাংলাদেশ দল জয়ের পর সালাউদ্দিন বলছিলেন যে বাংলাদেশ থেকেও অনেকে কল দিয়েছে, কথা বলেছে এবং মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছে দল। তানজিম সাকিব সহ অন্যান্যরাও বেশ সময় কাটিয়েছেন, নিজেদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং আজকের দিনটা এভাবেই কাটাবেন তারা। একদিন পর অনুশীলনে নামবেন এবং একাডেমি মাঠে যথারীতি অনুশীলন করবেন এবং ম্যাচের আগের দিন একটা সংবাদ সম্মেলন হবে, সেদিন আবার অনুশীলন না করার সিদ্ধান্ত এখন পর্যন্ত নিয়েছে বাংলাদেশ। যদি বলি যে বাংলাদেশের ফাইনাল ভাগ্য, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। আসলে 2012, 16 আর 18 পরিসংখ্যানটাই টানা হচ্ছে বেশি। শ্রীলঙ্কাকে এই 3 আসরে হারিয়েছিল বাংলাদেশ। এর মধ্যে 2 আসর ওয়ানডে ছিল, একটা টি20 এবং 2টো ঢাকাতে ছিল, একটা এই সংযুক্ত আরব আমিরাতে। তো বলা হচ্ছে যতবার শ্রীলঙ্কাকে এশিয়া কাপে গ্রুপ স্টেজে বাংলাদেশ হারিয়েছে ততবারই সেই আসরের ফাইনাল অবধি গেছে। সুতরাং একটা স্বপ্ন, একটা ইচ্ছে সবই পূরণ হতে পারে এবারের এশিয়া কাপে। সেই স্বপ্ন সাইফ হাসানরা দেখাচ্ছেন, নতুন করে তাওহিদ হৃদয়রা দেখাচ্ছেন। সামনে চোখ ভারত ম্যাচে, সেই ম্যাচে জিততে পারলে পরবর্তী চিন্তাভাবনা অর্থাৎ পাকিস্তান ম্যাচ এবং সমূহ সম্ভাবনা রয়েছে এবারে আসলে ফাইনাল খেলার। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য শুভকামনা। অনুশীলনে অবশ্যই বাকিটা বাংলাদেশ দল ঝালিয়ে নেবে এবং মিশন ওই ট্রফিতে চোখ রেখে তারা চালিয়ে যাবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সাইফ হাসান বন্দনায় পুরো বাংলাদেশ, ব্যতিক্রম নন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। সবশেষ 1.5 বছর দারুণ ক্রিকেট খেলেছেন সাইফ। এই সময়ে টি20 ফরম্যাটে তিনি খেলেছেন আশরাফুলেরই অধীনে। এই সাবেকের মতে অভিজ্ঞতাই সাইফকে পরিপূর্ণ করেছে। অসাধারণ, অনন্য এই একটা শটই শ্রীলঙ্কা ম্যাচে সাইফ হাসানের অসাধারণত্ব বর্ণনা করতে যথেষ্ট। লঙ্কা বধের পর সোশ্যাল মিডিয়া জুড়ে এই শটটার বন্দনা। সাইফের এই শট রংপুর রাইডার্স সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলকে ফিরিয়ে নিয়ে গেছে গত বিপিএলে। সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে এমনই একটা ছক্কা মেরেছিলেন সাইফ। ব্যাটসম্যানের যদি বেসটাই স্ট্রং থাকে, যত জোরে বলই হোক, যত কোয়ালিটি স্পিনারই হোক, আপনি যদি পজিশন নিয়ে ফেলতে পারেন আগে, আপনার কাছে খুব সহজ মনে হবে। তো তার যে শটসগুলো খেলেছেন সবগুলো শটসই কিন্তু মনে হচ্ছিল যে বল খুব আস্তে আসছিল তার কাছে, কিন্তু বল কিন্তু ঠিকই 135-138 কিলোমিটারই বল করছেন। সবশেষ 1.5 বছর দারুণ ক্রিকেট খেলেছেন সাইফ। বিপিএল, ডিপিএল, জিএসএল কিংবা টপ এন্ড টি20 সবখানেই ছিলেন ইফেক্টিভ। এই সময়ে টি20 ফরম্যাটটা সাইফ খেলেছেন আশরাফুলেরই অধীনে। মূলত আশরাফুলদের গাইডেন্স আর রংপুর ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের সাহস জোগানো 2-2 4 মিলিয়ে আজকের সাইফ। তার যদি লিস্ট এ ক্রিকেট দেখি সেখানে প্রায় 10টা সেঞ্চুরি, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি দেখি তার 8টা সেঞ্চুরি, এবং ফার্স্ট ক্লাসে তার হাইয়েস্ট রান 220 রান নট আউট, এবং লিস্ট এ ক্রিকেটে 148 নট আউট। তার মানে যেই ছেলেটা এই ফার্স্ট ক্লাস বা লিস্ট এ ক্রিকেটে এত বড় বড় ইনিংস খেলতে পারে, সে টি20তেও পারবে, এটা আমাদের মধ্যে বিশ্বাস ছিল। নুরুল হাসান সোহানের একটা বড় রোল ছিল যে তাকে যে আমরা ড্রপ করব এরকম কোনো বার্তাই তার মধ্যে ছিল না। তাকে আমরা পুরো লাইসেন্স দেওয়া হয়েছিল যে তুমি সবগুলা ম্যাচ খেলবে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলার বছর 3 মধ্যেই জাতীয় দলের সুযোগ পান সাইফ। হানিমুন পিরিয়ড শেষের আগে জাতীয় দল থেকে বাদও পড়েন। এরপর আবারও যখন ফিরলেন, পায়ের নিচের মাটিটা এখন শক্ত। অভিজ্ঞতায় কি এই পরিবর্তন এনেছে? সে লাস্ট 4 বছর টিমের বাইরে ছিলেন, প্রচুর হার্ডওয়ার্ক করেছেন এবং অপরচুনিটি যেখানে পেয়েছেন চেষ্টা করেছেন ভালো করার। তো এখন তো ডেফিনেটলি একটা বয়সের পরে তো আপনার ম্যাচুরিটিটা আসে, সেই জিনিসটাই এসেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 45 বলে 61 করেছেন সাইফ। তার আগের 3 ম্যাচের একটায় 19 বলে অপরাজিত ছিলেন 36 রানে, একটায় 8 বলে করেছিলেন 15 আর একটায় 28 বলে 30। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে আসলে লঙ্কানদের বধ করতে অনেক বড় ভূমিকা রেখেছে। সাইফের জন্য অনেক শুভকামনা থাকবে এবং প্রত্যাশা থাকবে সাইফ তার ব্যাটিংয়ের ধারাবাহিকতাটা চালিয়ে যাক। এদিকে বাংলাদেশের পক্ষে বাজি ধরে জিতলেন এক সাবেক পাকিস্তানি ক্রিকেটার। শনিবার ঘটনাটি ঘটে পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপ মোডের
ক্রিকেট শো গেম অনুষ্ঠানে। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠানে উপস্থিত 4 সাবেক পাকিস্তানি ক্রিকেটার প্রতীকী বাজি ধরেন। তাদের মধ্যে মিসবাউল হক, শোয়েব মালিক ও উমর গুল শ্রীলঙ্কার পক্ষে বাজি ধরেন। অপরদিকে বাজিদ খানি একমাত্র বাংলাদেশের পক্ষে বাজি ধরেন। তিনি বলেছিলেন এই ম্যাচটি বাংলাদেশই জিতবে। শেষ পর্যন্ত দেখা গেল বাজিদ খানি বাজিতে জিতে গেছেন। তবে ম্যাচ শেষে বাংলাদেশ জিতলে এই 4 জনের সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইতিমধ্যেই জানতে পেরেছি আজকের ম্যাচেও টস হওয়ার পর ভারত পাকিস্তান কিন্তু হাত মেলায়নি, অর্থাৎ নো হ্যান্ডশেক ম্যাচই রয়ে গেছে। আপাতত আর কোনো বিতর্ক হয় কি না সে পর্যন্ত তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 9 অক্টোবর বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেল কুইকেট। 30 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ছাড়া হবে টিকিট। সাধারণ গ্যালারি টিকিটের দাম ধরা হয়েছে 400 টাকা। এদিকে এশিয়ান কাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ সেই ম্যাচ খেলতে 5 অক্টোবর ঢাকায় আসবেন হামজা চৌধুরী। 29 সেপ্টেম্বর শুরু হতে পারে ক্যাম্প। টিকিট যে সোনার হরিণ সেটা 10 জুন ঢাকার মাঠে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টের পেয়েছিল ফুটবল ভক্তরা। আসন সংখ্যার 10 গুণ মানুষ একই সময়ে টিকিফাই ওয়েবসাইটে ক্লিক করায় সার্ভারই ডাউন হয়ে গিয়েছিল। স্টেডিয়ামের বাইরে খেলা দেখার অপেক্ষায় ছিল কয়েক হাজার মানুষ। এবার আবারও ঘরের মাঠে 9 অক্টোবর বাংলাদেশ হংকং ম্যাচ। নিশ্চিতভাবেই হামজা সুমিতের ম্যাচ দেখতে মানুষ টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়বে। জটিলতা কমাতে এবার টিকিফাইকে বাদ দিয়ে টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম কুইকেটকে বেছে নিল বাফুফে। গেল মাসে এফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী বনাম মুরাস ইউনাইটেড ম্যাচের টিকিট বিক্রি করে নজর কেড়েছিল প্রতিষ্ঠানটি। চলতি মাসের 30 সেপ্টেম্বরের মধ্যে টিকিট ছাড়ার পরিকল্পনা বাফুফের। ওদের দেওয়ার কারণ কি? ওদের কারণ ছিল ওনাদের প্রাইস, ওনারা যে অফার দিয়েছে প্রাইস ওয়াইজ বাফুফের বেনিফিট আরো বেশি। যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম ওটা থেকে শিক্ষা তো হয়েছে। প্রথম খেলার থেকে বট টেস্ট করেছি, লোড টেস্ট করেছি। ওরা যে লোড টেস্ট দেখাইছেন আমাদেরকে, আমাদের কনসালটেন্ট দেখে যেটা এগ্রি করেছে যে এটা পার সেকেন্ড যে এতগুলো ইউজার লগ ইন করতে পারবে, এটা ঝামেলা হওয়ার কথা না। তবে কোনো টিকিটই অফলাইনে ছাড়া হবে না। সাধারণ গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন 400 টাকা। আল্ট্রাসের মতো ফুটবল সমর্থক গোষ্ঠীর জন্য আলাদা টিকিট বরাদ্দ থাকবে কিনা তা নিয়ে ফেডারেশন জানাবে সিদ্ধান্ত। টিকিট লঞ্চ হবে 30 তারিখ আগে ইনশাল্লাহ, যদি আমরা সব আমাদের কাজ শেষ করতে পারি। আমরা আশা করি টিকিট যদি অনলাইন যায় ওই 1-2 ঘন্টার ভিতরে এবার ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবো। সব টিকিট ওই অনলাইনে সেল করবেন গতবারের মতোই? জি, গতবারের মতো অনলাইনে সেল হবে। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে 5 অক্টোবর ঢাকায় আসবেন দলের লাইফলাইন হামজা চৌধুরী। সমিত সোম আসবেন কাছাকাছি সময়ে। তবে ডিসিপ্লিন ইস্যুতে এই ম্যাচে ফাহমিদুলকে খেলানো হবে কিনা তা নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। 9 অক্টোবর ম্যাচ খেলতে হংকং আসবে 2 থেকে 3 দিন আগে। হেড কোচ হাভিয়ের কাবরেরা ঢাকায় আসার পর 29 সেপ্টেম্বর শুরু হতে পারে ক্যাম্প। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়া কাপ বয়কট করলে অপূরণীয় ক্ষতির মুখে পড়ত পাকিস্তান। সেই সাথে সম্প্রচার সত্য থেকে 132 কোটি টাকা হারাতো সামা টিভিকে এ কথা বলেছেন সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি। তার মতে এশিয়া কাপ বয়কট করলে এসএসসি থেকে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আইসিসির কাছ থেকেও শাস্তি পেতে হতো পাকিস্তানকে। মূলত ভারত পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচে নো হ্যান্ডশেক ইস্যুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে নালিশ করেছিল পিসিবি। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তানের ম্যাচে আবারও ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হয় পাইক্রফটকে। ফলে টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পরে আইসিসি ও এসিসির সাথে বৈঠক করে ম্যাচ খেলতে রাজি হয় পিসিবি। ম্যাচটি শুরু হয় 1 ঘন্টা দেরিতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন মিথুন মানহাস। সবশেষ তথ্য মতে দিল্লির এই প্রথম শ্রেণীর ক্রিকেটার ছাড়া কোনো ব্যক্তি বিসিসিআই সভাপতি পদে মনোনয়ন জমা দেননি। আগামী 28 সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় পরবর্তী সভাপতির নাম ঘোষণা করা হবে। সবকিছু অনুকূলে থাকলে মিথুনই হতে চলেছেন বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি। এদিকে 2022 সাল থেকে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করে আসছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। তার বয়স 70 বছর পেরিয়ে যাওয়ার বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব ছাড়েন তিনি। এখন তার জায়গায় সভাপতির দায়িত্ব পালন করছেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।